আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি তোমাদের দিবা শেখার গণিত শিক্ষক মোহাম্মদ আরিফুর রহমান তোমাদের সাথে আজকে কুমিল্লা মডার্ন হাই স্কুলের পক্ষ থেকে আমি ইউটিউব চ্যানেলে অনলাইন ক্লাস আজকে তোমাদের সাথে অংশগ্রহণ করছি। আজকের বিষয় হলো সাধারণ গণিত। সাধারণ গণিতের আমরা আজকে পরিমিতি অংশ নিয়ে আলোচনা করব। ক্লাসটা হলো নবম দশম শ্রেণীর জন্য সাধারণত উভয় শ্রেণীর সিলেবাস এটা থাকবে। তো আমরা পরিমিতি অংশে আজকে চতুর্ভুজ অংশ নিয়ে আলোচনা করব। চতুর্ভুজ অংশে আয়তক্ষেত্র, সামান্তরিক, রম্বস, ট্রাপিজম এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো শুরুতে আমি আয়তক্ষেত্র এবং সামান্তরিক এই দুটা জিনিস নিয়ে আগে প্রথমে আলোচনা করি। খেয়াল করে দেখো, আয়তক্ষেত্র এবং সামান্তরিক আমি দুটো জিনিস পাশাপাশি লিখেছি। হ্যাঁ, আমরা দুটো জিনিসের তুলনা করে একটু করতে চাই। হ্যাঁ, প্রথমে আমরা আয়তক্ষেত্রের সাথে তুলনা করি। আয়তক্ষেত্রে কি কি আছে দেখো, একটা এ বি সি ডি একটা আয়তক্ষেত্র আমরা চিত্র এঁকেছি। আমরা সাধারণত কি লিখি আয়তক্ষেত্রে? আমরা লিখি বিপরীত বাহুগুলো পরস্পর সমান। সেক্ষেত্রে আমরা লিখি এডি সমান হলো বিসি, আর লিখবো আমরা এবি সমান সিডি। সাধারণত এই দুটো জিনিস বলে থাকে যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান। আবার বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরালও কিন্তু বলা যায়, এডি সমান্তরাল বিসি। এটাও বলা যায় এবি সমান্তরাল সিডি। অর্থাৎ আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। আবার দেখো সামান্তরিক অংশে এখানেও কিন্তু বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল। এখানে আমরা লিখতে পারি যে এডি সমান বিসি এবং এবি সমান সিডি প্লাস এডি সমান্তরাল বিসি এবি সমান্তরাল সিডি। অর্থাৎ তাহলে বোঝা গেল এই দুটা বৈশিষ্ট্য উভয়ের ক্ষেত্রে একই রকম। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল, সামান্তরিকেরও বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল। এখন আসো কোণগুলোর দিকে আমরা যদি খেয়াল করি, এখানে দেখো প্রত্যেকটা কোণ, এই কোণগুলি এই চিহ্নটা দিয়েই বোঝা যায় এগুলো কি কোণ, এগুলো সব সমকোণ। কিন্তু এইখানে দেখা যাচ্ছে এই কোণগুলা একটাও সমকোণ নয়। অর্থাৎ তাহলে এখানে একটা বৈশিষ্ট্য হলো যে অ্যাঙ্গেল এ সমান অ্যাঙ্গেল বি সমান অ্যাঙ্গেল সি সমান অ্যাঙ্গেল ডি সমান 90 ডিগ্রি। অর্থাৎ সবগুলা কোণই পরস্পর সমান, সবগুলোই 90 ডিগ্রি। এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই কোণটা এই কোণের সমান, সামান্তরিক বিপরীত কোণগুলো পরস্পর সমান। সেক্ষেত্রে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল সি। আর একটা লিখতে পারি আমরা অ্যাঙ্গেল বি সমান সমান অ্যাঙ্গেল ডি। অর্থাৎ এই কোণটা এই কোণের সমান আর এই কোণ এই কোণের সমান, বিপরীত কোণগুলো পরস্পর সমান। তারপরে আসি আমরা কর্ণ। যদি আমরা চিন্তা করি কর্ণ, কর্ণ কাকে বলে? বিপরীত শীর্ষবিন্দুগুলো যোগ করলে আমরা কর্ণ পাবো। এইখানে একটা কর্ণ আর এইখানে আরেকটা, আমরা দুইটা কর্ণ আঁকলাম, আমরা পরস্পর বিন্দুতে ছেদ করলাম। ঠিক একইভাবে আমরা সামান্তরিকের দুইটা কর্ণ আঁকি, এই একটা কর্ণ, এই একটা কর্ণ। এখন উভয় ক্ষেত্রে কর্ণ অঙ্কন করলাম। এখন তো কর্ণ নিয়ে আবার এখানে কি ধরনের পার্থক্য তৈরি হয়? আমরা আয়তক্ষেত্রের কর্ণগুলো পরস্পর উবিন্দু ছেদ করলো, এখানে ধরে নিলাম আমরা এই কর্ণগুলো পরস্পর উবিন্দুতে ছেদ করে। আয়তক্ষেত্রের কর্ণগুলা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ আমরা লিখতে পারি এ ইউ সমান সি ইউ, বি ইউ সমান ডি ইউ। আবার আয়তক্ষেত্রের দুইটা কর্ণ কিন্তু পরস্পর সমান। আমরা এখানে প্রথমে লিখবো আমরা এসি সমান বিডি। অর্থাৎ আয়তক্ষেত্রের এই কর্ণ দুইটা পরস্পর সমান। কিন্তু সামান্তরিক কর্ণ দেখলেই দেখা যায় এসি কর্ণ একটু ছোট, বিডি একটু বড়। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি এসি নট ইজ ইকুয়াল টু বিডি। অর্থাৎ কর্ণ দুইটা পরস্পর সমান নয়। তাহলে এই বৈশিষ্ট্যটা একটা অমিল বৈশিষ্ট্য দুইটার মধ্যে। এইখানে আমরা অমিল পেলাম, আর এইখানে আর একটা অমিল পেলাম, যেখানে চারটা কোণই সমকোণ, কিন্তু এখানে একটা কোণও সমকোণ না, শুধু বিপরীত কোণগুলো পরস্পর সমান। তারপর আবার আমরা দেখি এই কর্ণ দুটাও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ আমরা লিখতে পারি উ এ, এই উ এ সমান উ বি সমান উ সি সমান উডি। অর্থাৎ এই প্রত্যেকটা পার্ট পরস্পর সমান। আয়তক্ষেত্রের এই কর্ণ দুটো ভাগ করা, চারটা ভাগ তৈরি, চারটা ভাগই পরস্পর সমান। কিন্তু সামান্তরিক ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারবো এউ সমান সিইউ, আর একটা হলো বিইউ সমান
ডিউ। অর্থাৎ এখানে এই দুটা পার্ট পরস্পর সমান আর এই দুটা পার্ট পরস্পর সমান, কিন্তু চারটা পরস্পর সমান, আর যেহেতু কর্ণগুলো সমান ছিল না, তো এইখানে আর একটা পার্থক্য দাঁড়ালো যে এখানে চারটা অংশই পরস্পর সমান, এখানে শুধু উভয় কর্ণের প্রত্যেকটা দুটো অংশ পরস্পর সমান, কিন্তু চারটা অংশ সমান নয়। তারপর আরেকটা জিনিস খেয়াল করো, এখানে আমরা এই যে কর্ণগুলা, হ্যাঁ, সাধারণত একটা কর্ণ মুছে ফেলি, তাহলে বোঝা যায়। যেমন ধরো একটা কর্ণ প্রথমে আমি রাখলাম আয়তক্ষেত্রের, এই যে একটা কর্ণ বিডি কর্ণ আয়তক্ষেত্রটাকে দুটো ত্রিভুজ ক্ষেত্রে ভাগ করলো, একটা হলো এ বি ডি ত্রিভুজ, একটা হলো বি সি ডি ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল পরস্পর সমান, কারণ কর্ণ একটা ত্রিভুজ আয়তক্ষেত্রকে সমান দুই ভাগে বিভক্ত করে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি ত্রিভুজ ক্ষেত্র এ বি ডি সমান হলো ত্রিভুজ ক্ষেত্র বি সি ডি। আবার যদি এই কর্ণটা না ধরে আমরা এই কর্ণটা ধরি, সেক্ষেত্রে আবার একই জিনিস আসবে। এখানে দুটো ত্রিভুজ এ বি সি ত্রিভুজ, ত্রিভুজ এ বি সি সমান ত্রিভুজ এ ডি সি, এ বি সি। অর্থাৎ কর্ণ আয়তক্ষেত্রকে দুটো সমান ভাগে ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। ঠিক আমরা যদি আবার সামন্তরিকে আসি, সামন্তরিকে মনে করো প্রথমে একটা কর্ণ রাখি, হ্যাঁ, তো এই সামন্তরিকের এই কর্ণটাও সামন্তরিককে সমান দুই ভাগে ভাগ করে, ঠিক একই রকম এখানে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি সমান ত্রিভুজ এ ডি সি। আবার যদি এই কর্ণটা না রেখে আমরা এই কর্ণটা রাখি, হ্যাঁ, সেক্ষেত্রে এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হলো, এই দুটো ত্রিভুজ পরস্পর সমান। এখানে লিখতে হবে ত্রিভুজ এ বি ডি সমান ত্রিভুজ বি সি ডি। অর্থাৎ এখানে এই বৈশিষ্ট্যগুলো সামন্তরিক এবং আয়তক্ষেত্রের জন্য একই রকম। কিন্তু আমরা যখন দুইটা কর্ণ একসাথে অঙ্কন করব, এখানে এখানে চারটা ত্রিভুজ, 1 2 3 চারটা ত্রিভুজ এই উকে কেন্দ্র করে। এখানেও যদি আমরা উ দেই, এখানেও কিন্তু চারটা ত্রিভুজ, হ্যাঁ, এই আয়তক্ষেত্রটা এখন চারটা ত্রিভুজ, দুইটা কর্ণ দ্বারা চারটা ত্রিভুজে বিভক্ত। এই চারটা ত্রিভুজের ক্ষেত্রফলই পরস্পর, এখানে দেখা গেছে যে এই দুইটা বিপরীত দুইটা ক্ষেত্রফল পরস্পর সমান, আবার এই বিপরীত দুইটা পরস্পর সমান, হ্যাঁ, এই ত্রিভুজের ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান, আবার এই ত্রিভুজের ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। এখন ঠিক একইভাবে আমরা দেখো সামন্তরিকের ক্ষেত্রেও এই ত্রিভুজের ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে, আর এই ত্রিভুজের ক্ষেত্রফল এই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে। অর্থাৎ এই বিপরীত ত্রিভুজগুলোর ক্ষেত্রফল সামন্তরিক এবং আয়তক্ষেত্র দুটোতে একই রকম। হ্যাঁ, আরো কিছু আমরা এই ব্যাপারে আলোচনা দেখি, বিশ্লেষণ করি। যেমন মনে করো এই যে কোণটা, হ্যাঁ, অ্যাঙ্গেল এ ডি বি কোণ, আর হলো ডি বি সি কোণ, এই কোণ দুটোকে আমরা কি বলবো? এই দুটোকে বলবো আমরা একান্তর কোণ। যেহেতু আমরা বলছি বাহু দুটো সমান, আবার সমান্তরাল বলা যায়, এটা যদি ছেদক হয় তাহলে কিন্তু এই কোণগুলো কি কোণ? একান্তর কোণ। ঠিক আমরা সামন্তরিক ক্ষেত্রে কিন্তু এই একই কথা বলি। আমরা সামন্তরিক ক্ষেত্রে একান্তরের ক্ষেত্রে আমরা ব্যবহার করি সামন্তরিকে এই কোণ হলো একান্তর কোণ। আবার এখানেও দেখো এই কোণটা আর এই কোণ হলো একান্তর কোণ। এখানে ডি এ সি হলো সি এ বি, এই দুটা কোণ পরস্পর সমান। সামন্তরিকের ক্ষেত্রে দেখো আবার এই কোণ আর এই কোণ পরস্পর সমান। হ্যাঁ, তাহলে দেখো এরকম এখানে এখানে সামন্তরিক আয়তক্ষেত্র প্রায় একই রকম হচ্ছে, যেহেতু সমান এবং সমান্তরাল, এটাও সমান এবং সমান্তরাল, তাহলে একান্তর কোণগুলো পরস্পর সমান হয়। তো আমাদের এগুলো লাগবে, আমরা যখন এমসিকিউ করবো, যখন যে কোনটা কোণ দেওয়া থাকবে, তখন কিন্তু এই জিনিসগুলো আমাদের জানতে হবে, কোন জায়গায় কোনটা কতটুকু কোনটা সমান, এগুলো তুলনা করতে হবে। তাহলে আমরা মোটামুটি একটা সামন্তরিক আর আয়তক্ষেত্রের মধ্যে কিছু তুলনা করলাম। হ্যাঁ, দুইটার মধ্যে পার্থক্যটা আসলে কি? আমি যদি একটা সামন্তরিক ক্ষেত্র আঁকার পরে আমি যদি এটা কিন্তু চাপ দিই, যে কোনো একটা কর্ণ ধরে, হ্যাঁ, এটা চাপ দিলেই কিন্তু সামন্তরিক হয়ে যায়। অর্থাৎ এটাকে একটু আমি চাপ দিলাম, হেলানো, এটা একটু হেলে গেল, অর্থাৎ আয়তক্ষেত্রটা এখন সামন্তরিক হয়ে গেল। হ্যাঁ, দুটার মধ্যে এটা তুমি সোজা করে দিয়ে আবার রেখাগুলো দিয়ে এরকম সোজা করে এখানে এনে দিয়ে আবার, তাহলে এটা দুটা একই হয়ে যাবে। আসলে সামন্তরিক আয়তক্ষেত্রের মধ্যে এই হলো পার্থক্যটা। তো আমরা এগুলো কিছু সূত্র নিয়ে আলোচনা, এখন আগে সূত্রগুলো লিখি। আয়তক্ষেত্রে আমরা যে সাধারণ যে সূত্রগুলো ব্যবহার করি এগুলো আমরা একটু লিখি। হ্যাঁ, আয়তক্ষেত্রের সূত্র কি কি আছে? হ্যাঁ, এগুলো তোমরা অনেক ছোট ক্লাসেও ব্যবহার করেছো। আয়তক্ষেত্রে প্রথম হলো ক্ষেত্রফল। হ্যাঁ, ক্ষেত্রফল তো আমরা জানি দৈর্ঘ্য গুণ
প্রস্থ, হ্যাঁ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা সাধারণত দৈর্ঘ্যকে এ ধরি, প্রস্থকে যদি বি ধরি, তাহলে ক্ষেত্রফল হলো এ বি বর্গ একক। পরিসীমা যদি আমরা লিখি, পরিসীমা 4 বাহুর যোগফল। তাহলে একটা বাহু এ, একটা বাহু হলো বি। তাহলে 4 বাহু বলতে এটা এ হলে এটাও কিন্তু এ, এটা বি হলে এটাও বি, মানে দুইটা এ দুইটা বি, তার মানে 2 ইন্টু এ প্লাস বি এত একক। তাহলে আমরা পেলাম ক্ষেত্রফল, পরিসীমা। আর আমরা কর্ণের দৈর্ঘ্য নিয়ে একটু আলোচনা করবো। যে চিত্রটা আমি একটু আবার ক্লিয়ার করে রাখি। আমরা এটা দিলাম এ, এটা দিলাম বি। এখন আমি একটা কর্ণ আঁকবো, যেহেতু দুইটা কর্ণ এই পরস্পর সমান আমরা আলোচনা করেছি। একটা কর্ণের দৈর্ঘ্য মানে উভয় কর্ণের দৈর্ঘ্য। এটা বি হলে এটাও বি। তাহলে দেখো আমরা বলছিলাম এই কোণগুলো হলো 90 ডিগ্রি। তাহলে আমরা যদি নাম দিই এ বি সি ডি, তা আমরা বি সি ডি যদি একটা ত্রিভুজ নেই, এই আয়তক্ষেত্রের একটা অংশ, সেখানে তো এটা হলো সমকোণ। তাহলে এই বাহুটা হলো আমার অতিভুজ হয়ে যায়, সমকোণী ত্রিভুজের ওই পিথাগোরাস সূত্রের অতিভুজ। তো এটা অতিভুজ হয়, এটা একটা লম্বা, একটা হলো ভূমি। তা আমরা সাধারণত জানি অতিভুজের বর্গ অপ্রতিভা বর্গের সমষ্টি সমান। আমরা সামান্তরিক ক্ষেত্রে যা প্রমাণ করেছি আগেই, হ্যাঁ, পিথাগোরাসের সূত্রে। আমি অতিভুজকে সি ধরি, হ্যাঁ, তাহলে আমরা একটা লিখতে পারি, অতিভুজটা কি লিখতে পারি, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। আমরা ক্লাস 8 এগুলো প্রমাণগুলো পড়েছি, হ্যাঁ। সেখান থেকে আমরা সি বের করলে কত হয়, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই আসলে এখানে কর্ণের দৈর্ঘ্য, হ্যাঁ। এই কর্ণের দৈর্ঘ্য আমরা লিখি, এই জন্য লিখি আমরা রুট ওভার কর্ণের দৈর্ঘ্য হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এত একক। এই হলো মোটামুটি আয়তক্ষেত্রে আমাদের 3টে সূত্রের ক্ষেত্রফল, পরিসীমা, আর হলো কর্ণের দৈর্ঘ্য, হ্যাঁ। ঠিক আমরা যদি এখন সামান্তরিকের ক্ষেত্রে যাই, আচ্ছা, সামান্তরিকের সূত্রগুলো আমরা এখন না লিখি, আমরা পরবর্তী নেক্সট ক্লাসে আমরা সামান্তরিক আলোচনা করে তারপরে অঙ্কগুলো, এটা গাণিতিক সমস্যা। এখন আমরা আয়তক্ষেত্রে কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। যেহেতু আমাদের আয়তক্ষেত্রের সূত্রগুলো জানা হলো, এখন আমরা আয়তক্ষেত্রে কিছু আমাদের পাঠ্য বইয়ের কিছু আলোচনা নিয়ে আমরা করতে চাই। যেমন ধরো পাঠ্য বইয়ের একটা গণিত একটা সমাধি আছে, 2 নম্বর যে প্রশ্নটা পাঠ্য বইয়ের 16.2 চ্যাপ্টারের দ্বিতীয় যে অঙ্কটা বলছে, একটা জমি, তোমরা আগে বই খোলা এটা অবশ্যই তোমরা বইয়ে দেখে নেবে প্রশ্নগুলো, আমি পড়ে শোনাচ্ছি একটু। একটি জমির দৈর্ঘ্য 80 মিটার, প্রস্থ বলছে 60 মিটার। তো ধরো আমরা দৈর্ঘ্য দিলাম 80 মিটার আর প্রস্থ বি দিলাম আমরা 60 মিটার। এটা 80 মিটার, হলো 60 মিটার। এরকম একটা জমি দেওয়া আছে। বলছে ওই জমির মাঝে একটি পুকুর খনন করা যায়। এই জমিটার মাঝখানে একটা পুকুর খনন আছে। আমরা এই বাকি জমিগুলো মুছে ফেলি একটু, এখন তোমার দরকার নেই, হ্যাঁ। আমরা এখন আয়তক্ষেত্রের মধ্যে থাকি, এই সূত্রগুলো মুছে ফেলি, নিশ্চয়ই তোমরা লিখে রেখেছো খাতায়। তাহলে আমরা পেলাম একটা জমি, জমিটার দৈর্ঘ্য 80 আর প্রস্থ হলো 60 মিটার। এখন বলছে যদি এটার ভিতরে যে পুকুর আছে, যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয়, তাহলে ভিতরে একটা পুকুর আছে, তাহলে পুকুরের পা রাখতে হবে। তাহলে আমরা সমান একটা বিস্তার নিয়ে এটা আমরা চিত্র রাখি। মনে করো এই চারদিকে পাড় রাখলাম পুকুরের, হ্যাঁ, রেখে পাড়গুলো বলছে কত, সবগুলোই বলছে 4 মিটার। সবগুলা পাড় হলো একই বিস্তার 4 মিটার। তো পুকুরের পাড়ের ক্ষেত্রফল, এই শুধু পাড়ের ক্ষেত্রফলটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো আমরা পাড়ের ক্ষেত্রফল মানে কি, এই অংশটা আমরা একটু আঁকতে দিই, অর্থাৎ এই অংশের আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, শুধু পাড়ের অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা এখন যে সূত্রগুলো আলোচনা করলাম এগুলো সাপেক্ষে আমরা আলোচনা করি। প্রথম হলো এবিসির একটা আয়তক্ষেত্র ছিল, তো এটা দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। তাহলে আমরা এই জমিটার ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। আমি সংক্ষেপে এবং সূত্রগুলো একটু অঙ্কগুলো করে দেখাই, পুরো ডিটেলস লিখলাম না, হ্যাঁ, যদি হিসাবগুলো করে দেখাই। তাহলে আমরা লিখতে পারি যে এ বি এই সি ডি জমির ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা জানি। তাহলে এ বি বর্গ একক। এখানে এ হলো 80 মিটার আর বি হলো 60 মিটার, তাহলে গুণ করলে হলো বর্গ মিটার, তার মানে এত বর্গ মিটার।
তো আমরা পেয়ে গেলাম জমির ক্ষেত্রফল এত বর্গ মিটার। এখন বলছে যেটা ভিতরে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে, হ্যাঁ, তাহলে রাস্তা বাদ দিলে জমির দৈর্ঘ্য প্রস্থ কত হয় আমরা এটা, অর্থাৎ ভিতরে যে পুকুরটার দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করি। পুকুরের দৈর্ঘ্য দেখো, এদিক থেকে পুকুর 4 মিটার ছোট হয়ে গেছে, এদিক থেকেও পুকুর 4 মিটার ছোট হয়ে গেছে, যেহেতু এদিকে রাস্তা, এদিকে রাস্তা রাখা হচ্ছে, তাহলে দৈর্ঘ্যটা দুই দিক থেকে কমলো। তাহলে আমরা যদি লিখি রাস্তা বাদে পুকুরের দৈর্ঘ্য, বা রাস্তা পরে তুমি পার লিখতে পারো, পার বাদে দৈর্ঘ্য। তাহলে সেক্ষেত্রে আমরা আগে ছিল আমাদের 80 থেকে এদিকেও 4 বাদ গেলো, এদিকেও 4 বাদ গেলো, তাহলে 2 বার 4 বাদ গেল, তাহলে 4 যোগ 4 বা 4 গুণ 4ও লিখতে পারো এত মিটার। তাহলে কত দাঁড়ালো, এখান থেকে আমাদের হলো 72 মিটার। আবার পার বাদে পুকুরের প্রস্থটা যদি আমরা হিসাব করি, হ্যাঁ, তাহলে প্রস্থ দেখো, প্রস্থের ক্ষেত্রে আবার ঠিক সেম, এদিক থেকে 4, এদিক থেকে 4, দুই দিক থেকে 4 4 কমে গেল, তাহলে এখন মানে পুরা 60-এর থেকে 4 4 কমলো, তাহলে আমরা বের করি 60, 4 যোগ 4 মিটার, তাহলে এখানে দাঁড়ায় 52 মিটার মিটার। তাহলে দেখো আমরা ভিতরে যে পুকুরটা আছে, এই পুকুরের আমরা দৈর্ঘ্য প্রস্থ দুইটাই পেয়ে গেলাম, যে এটা পুকুরের দৈর্ঘ্য হলো 72 মিটার, প্রস্থ হলো 52 মিটার। তাহলে আমরা এখন পার বাদে পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। পার বাদে পুকুরের ক্ষেত্রফল অর্থাৎ 72 গুণ 52 এত বর্গ মিটার। তো দুইটা গুণ করলে কত হয়, 3744, 3700 এত বর্গ মিটার। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম এবার পুরা জমির ক্ষেত্রফল, যেটা এটা পেলাম 4800 বর্গ মিটার। আর শুধু পুকুরটা যে খালি অংশ, সাদা অংশ, পুকুরের ক্ষেত্রফল পেলাম 3744 বর্গ মিটার। তাহলে আমার রাস্তা দরকার, তাহলে পুরোটা থেকে যদি পুকুরটা বাদ দিয়ে দিই, তাহলে রাস্তার ক্ষেত্রফল পাওয়া যাবে। আমি সুতরাং লিখতে পারি, সুতরাং রাস্তার ক্ষেত্রফল, হ্যাঁ, অর্থাৎ পুরোটা থেকে আমাদের এটা বিয়োগ দিয়ে দিতে হবে। হ্যাঁ, তো বিয়োগ দিলে যা হয় 6, যদি হয় 5, তাহলে 5, 8, তাহলে 0, 1 এত বর্গ মিটার। তো মোটামুটি হয়ে গেল আমাদের যে এটার ক্ষেত্রফল হলো এত বর্গ মিটার। হ্যাঁ, তো আশা করি তোমরা করে বুঝতে পারছো। আমি আরেকটু একবার বলে দিই, অর্থাৎ আমাদের একটা ছিল, একটা আয়তক্ষেত্র ছিল, এটা দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া ছিল। আমরা দৈর্ঘ্য প্রস্থ দিয়ে প্রথমে আমরা ক্ষেত্রফল নির্ণয় করেছি। তারপরে বলছে ভিতরে সমান পার বিশিষ্ট একটা পুকুর আছে, তো আমরা পুকুরের পাড়গুলো বাদ দিয়ে একটা পুকুর অঙ্কন করেছি। তারপর পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করেছি প্রথমে, যেমন দুই সমান, যেহেতু চারদিকে সমান পার, সব দিক থেকে সমান 4 4 করে বাদ গেছে, সেজন্য দৈর্ঘ্য থেকে 4 4 8 বাদ দিলাম, প্রস্থ থেকে 4 4 8 বাদ দিয়ে পুকুরে শুধু পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ 72 এবং 52 নির্ণয় করলাম। তারপর আমরা পুকুরের ক্ষেত্রফল বের করলাম। এখন টোটাল ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল বিয়োগ দিলেই আমাদের রাস্তার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। হ্যাঁ, এটা মুছে ফেলি আমি, হ্যাঁ, বা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে তারপরে লিখে ফেলবে। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা এই সম্পর্কিত আয়তক্ষেত্র যেটা আলোচনা করছি, আয়তক্ষেত্র সম্পর্কিত আমরা আরেকটা প্রশ্নতে যাই। তোমাদের বইয়ের সৃজনশীল একটা প্রশ্ন আছে আয়তক্ষেত্রের, আমরা এটা নিয়ে আলোচনা করি। ওখানে দিচ্ছে একটা আয়তাকার, হ্যাঁ, এটা হলো সৃজনশীল 14 নম্বর, যেটা একটা আয়তাকার ফুলের বাগান বলছে। আচ্ছা, এটা আমরা চিত্রটা আঁকি। এই হলো একটা আয়তাকার মনে করো ফুলের বাগান। হ্যাঁ, বলছে এই বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে 150 মিটার এবং প্রস্থ 100 মিটার। তো আমরা দৈর্ঘ্য দিলাম 150 মিটার, প্রস্থ 100 মিটার। এরকম একটা বাগান দেওয়া আছে, আয়তাকার বাগান। বলছে এটা মাঠে মাঝ বরাবর, হ্যাঁ, এটা রাস্তা আছে, রাস্তার হলো 3 মিটার চওড়া। তো মাঝ বরাবর উভয় দিক থেকে রাস্তা, তো মাঝ বরাবর রাস্তা আঁকতে হলে আমাদের এরকম মনে করো এইখানে একটা রাস্তা আঁকলাম, এটা প্রস্থ কত, 3 মিটার চওড়া একটা রাস্তা আঁকলাম, দৈর্ঘ্য বড় একটা, প্রস্থ যদি আরেকটা আঁকতে হয়, তাহলে আমরা এতটুকু আঁকার পরে মনে করো আমরা আবার এইখান থেকে শুরু করলাম, কারণ রাস্তার উপর যত রাস্তা আঁকা দরকার নেই। হ্যাঁ, তাহলে এই যদিও রাস্তা এরকম হওয়ার কথা,
তাহলে এখানে একটা ক্রস হয়ে যায়, তাহলে রাস্তাটা আমরা এই জায়গায় খুলে দিলাম। তাহলে দেখো এখন এই হলো আমার আসলে এই একটা দৈর্ঘ্য বরাবর রাস্তা, এই হলো প্রস্থ বরাবর রাস্তা। আচ্ছা, প্রথম হচ্ছে চিত্রের সাহায্যে এটা দেখাইতে বলছে, তো আমরা চিত্রের সাহায্যে দেখাইলে আমরা এইগুলো মুছে দিই। হ্যাঁ, এই হলো আমাদের রাস্তা আসলে এই, হ্যাঁ, এই দৈর্ঘ্য বড় এখান থেকে একটা রাস্তা, প্রস্থ বড় এখান থেকে একটা রাস্তা। আমরা নাম দিই এ বি সি ডি। একটা আয়তাকার বাগান ছিল, বাগানের দৈর্ঘ্য বরাবর একটা রাস্তা, প্রস্থ বরাবর রাস্তা। সবগুলো রাস্তারই প্রস্থ কত বিস্তার হলো 3 মিটার, এটাও 3 মিটার, এটাও 3 মিটার। অর্থাৎ এই অংশটা, এই এই অংশটা আমি একটু মোটা করে দিলাম, এই এখান থেকে এই পর্যন্ত এই অংশটা হলো 3 মিটার। আবার এখানে যদি একটু বাড়াই একটু দিই, এই অংশটা হলো আমার 3 মিটার, এখান থেকে এই পর্যন্ত এই রাস্তাটা হলো 3 মিটার। হ্যাঁ, আর রাস্তার দৈর্ঘ্য এখানেও 100 মিটার, যেহেতু 150, তাহলে দৈর্ঘ্যটা 150, প্রস্থ যেহেতু 100, এদিকেও প্রস্থ 100। একটা চিত্র হলো। তারপরে কত বলছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে, অর্থাৎ শুধু এই রাস্তাটার ক্ষেত্রফল বের করতে বলছে। আচ্ছা, এখন রাস্তার ক্ষেত্রফল বের করতে হলে আমরা প্রথমে আমরা ধরে নেই এই দাগটা মনে করা পুরোটাই আছে আমার এই রাস্তা, আমরা দাগ দিয়ে দিলাম। তাহলে আমরা দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটা আছে এই রাস্তাটার ক্ষেত্রফল আগে বের করবো। তো আমরা যদি লিখি দৈর্ঘ্য বরাবর, অর্থাৎ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বরাবর, পুরোটা লিখলাম এই আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটা আছে, দৈর্ঘ্য বরাবর রাস্তা, দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটা, এই রাস্তার দৈর্ঘ্য, অর্থাৎ রাস্তাটার দৈর্ঘ্য আমি বলবো, দৈর্ঘ্য হলো এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এখান থেকে পর্যন্ত 150 মিটার। আর রাস্তার যে প্রস্থটা, এখানে প্রস্থটা আসলে এই জায়গাটা পুরোত্তরটা, এটা কত 3 মিটার। হ্যাঁ, সুতরাং ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ 150 গুণ 3 এত বর্গ মিটার, তাহলে কত হলো 450 বর্গ মিটার। এটা আমরা হয়ে গেল আমাদের যে দৈর্ঘ্য বরাবর যে রাস্তাটা আছে সেই রাস্তার ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। এখন প্রস্থ বরাবর যখন রাস্তা অঙ্কন করব, দেখো এখানে একটু দেখার বিষয় হলো এই যে রাস্তাটা আমরা আগে মুছে ফেলি, স্পষ্ট করে দিই, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই রাস্তাটা আসলো, আসার পরে কিন্তু এই অংশটা এই অংশটা আমি হিসাব করে ফেলছি, দৈর্ঘ্যের মধ্যে এই রাস্তা পুরোটা হিসাব করে ফেলছি। তাহলে এই অংশটা এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এই যে পার্টটা রাস্তা, এই পার্টটা প্রস্থের মধ্যে পড়ে, দৈর্ঘ্যের মধ্যে পড়ে, ক্রস রাস্তার মাঝ বরাবর। এটা একবার আমি দৈর্ঘ্য বরাবর হিসাব করার সময় পুরোটা হিসাব করে ফেলছি। তাহলে প্রস্থ বরাবর যখন হিসাব করব তখন এই অংশটা আমার বাদ দিতে হবে, যেহেতু এটা আগে একবার হিসাব হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে আমি যখন ধরবো রাস্তার, যখন এখানে দৈর্ঘ্যটা ধরবো, এটা ছিল 100 মিটার, এই লম্বা 100 মিটার, কিন্তু এখানে মাঝখানে 3 মিটার জায়গা আমি আগে হিসাব করে ফেলেছি। এই অংশটা আমার আসলে বাদ দিয়ে হিসাব করতে হবে, এটাই এখানে খেয়াল করার বিষয়। এখন আমরা লিখবো, আমি এই অংশটা মুছে ফেলি একটু। হ্যাঁ, এই এখন আমরা লিখবো আয়তাকার ক্ষেত্রের প্রস্থ বরাবর রাস্তার দৈর্ঘ্য লিখবো এখন কত, দৈর্ঘ্যটা 100 থেকে এই 3 কম হবে, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। এখানে দৈর্ঘ্যটা প্রস্থ বরাবর যে রাস্তা আছে এই রাস্তার দৈর্ঘ্য ছিল 100 মিটার, সিডি যেহেতু 100, আমরা 100 না লিখে এখান থেকে 3 মিটার বাদ দিতে হবে, যেহেতু এটা আগে হিসাব করা হয়ে গেল। তো 100 বিয়োগ 3 মানে কত 97 মিটার। আর প্রস্থ এই রাস্তাটাও 3 মিটার ছিল, আগেরটাও 3 মিটার, এটাও প্রস্থ 3 মিটারই আছে। তাহলে এখন আমরা ক্ষেত্রফল যখন হিসাব করবো তখন হবে 97 × 3। তাহলে এবার ক্ষেত্রফল কত দাঁড়াইলো, এখান থেকে এই 291, হ্যাঁ 291 বর্গ মিটার। তাহলে আমরা দেখো দৈর্ঘ্য বরাবর রাস্তা ছিল 450 বর্গ মিটার, প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল হলো 291 বর্গ মিটার। তাহলে মোট ক্ষেত্রফল আমরা এখন লিখবো, মোট রাস্তার ক্ষেত্রফল কত ছিল, 450 যোগ 291 এত বর্গ মিটার। তো আমি যোগ করলে হয় 1, 9 14 4 1 হাতে 7 এত বর্গ মিটার। তাহলে আমরা পেয়ে গেলাম
যে টোটাল যে রাস্তাটা, এই রাস্তাটার ক্ষেত্রফল হলো 741 বর্গ মিটার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এটা কি ইয়া। এরপরে এই অংশটা ছোট্ট একটা অংশ আছে, নিচের পার্টটা বলছে এটাকে যদি আমরা এই রাস্তাটাকে যদি আমরা পাকা করতে হয় তাহলে একটা ইটের দৈর্ঘ্য বস্তু দেওয়া আছে। তো এটা তো একটা সাধারণ অংশ। আমরা যেহেতু রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেছি, এখন আমাকে ইট দিয়ে বাধাই করতে হবে। তা আমাদের শুধু ইটের ক্ষেত্রফল বের করে এটা কি করতে হবে, ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে। তা আমি শর্টকাটে একটু দেখাই। হ্যাঁ, ওখানে ইটের ক্ষেত্রফল, ইটের দৈর্ঘ্য দেওয়া আছে 25 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 12.5 সেন্টিমিটার। তো একটা ইটের দৈর্ঘ্য দৈর্ঘ্য হলো 25, এখানে আবার সেন্টিমিটারে, আমরা অঙ্কটা মিটারে ছিল, সেন্টিমিটার, এটা 100 দিয়ে ভাগ দিতে হবে, ভাগ দিলে 0.25 মিটার। আর প্রস্থ দেওয়া আছে কত, 12.5 মিটার সেন্টিমিটার। তো এটারও 100 দিয়ে ভাগ দিলে কত হবে, 0.125 মিটার। আচ্ছা, ইটটা দৈর্ঘ্য বস্তু বের করে নিলাম। তা আবার ইটের ক্ষেত্রফল যদি আগের মতোই আমরা করবো। হ্যাঁ, তো ক্ষেত্রফলটা কত হয়, 0.25 গুণ 0.125 এত বর্গ মিটার। তো আমরা যদি গুণ করি, তো গুণ করার পর এটার গুণফলটা আমি লিখে দিই। গুণফলটা হলো এই 0.03125 এত বর্গ মিটার। হ্যাঁ, গুণগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, আবার প্র্যাকটিসটা করে নিবে, দেখবে হলো কিনা। তো ক্ষেত্রফল এত বর্গ মিটার, তাহলে আমরা এইটা ক্ষেত্রফল পেয়ে গেলাম। আর রাস্তা দুটোর ক্ষেত্রফল তো আমাদের কাছে আগেই আছে 741, খতে আমাদের কাছে আছে এটা। তখন খ থেকে এটা নিয়ে আমরা যদি করি তাহলে ইট লাগবে কয়টা, হ্যাঁ, ইট লাগবে, অর্থাৎ এটাকে ভাগ দিতে হবে। তাহলে 741 ডিভাইড বাই 0.03125। তাহলে আমরা ওই রাস্তার ক্ষেত্রফলকে ইটের ক্ষেত্রফল দিয়ে আমরা ভাগ দিয়ে দিলাম। তো ভাগ দিলে আমরা পেয়ে যাবো যে আমাদের কতটা ইট লাগবে। 23712, অর্থাৎ এতটি ইট আমাদের লাগবে। তো বুঝতে পারছেন নিশ্চয়ই, এগুলো তো সাধারণ জিনিস। অনেক সময় বলে রাস্তায় ঘাস লাগাইতে বলে, অনেক সময় যে প্রতি বর্গ মিটারে টাকা দেওয়া থাকে, এটাতে আমরা গুণ দিয়ে, রাস্তার ক্ষেত্রফলে গুণ দিয়ে আমরা ঘাস লাগাইতে পারবো, এই ধরনের অঙ্ক। তো আশা করি তোমরা আজকে আয়তক্ষেত্র সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছো। তো এই অঙ্কগুলো বারবার এই ভিডিও দেখবে, দেখে প্র্যাকটিস করবে। আর এই সম্বন্ধীয় যে অঙ্কগুলো আছে, আমি মেন দুটো অঙ্ক করালাম, আর অঙ্ক থাকলে ওগুলো তোমরা এক্সট্রা প্র্যাকটিস করবে। তো আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আশা করি সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।